আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সজীব মোল্লা, আপনাদের বিজনেস ম্যাথ কোর্স টিচার। আপনাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন চ্যাপ্টার। আপনারা এর আগে মোটামুটি হচ্ছে এই বিষয়গুলো দেখছেন বা এটার আলোচনা দেখছেন। ডিফারেন্সিয়েশন তো দেখেছেন। আমাদের ডিফারেন্সিয়েশনের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। কেমন? আমরা যদি ক্লাস ধরি, যেমন দেখেন না, আমরা ক্লাসে পড়ি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। তো এইভাবে ক্যালকুলাস হচ্ছে এই চ্যাপ্টারের পূর্ববর্তী চ্যাপ্টার। ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের পূর্ববর্তী চ্যাপ্টার। কেমন? আমরা যদি ধরি তাহলে সর্বপ্রথম আমাদের যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটার পর আমাদের হলো এই চ্যাপ্টারটা। এখানে লক্ষ্য করুন, সর্বপ্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এর পরে যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। কেমন? তো দুইটা প্রক্রিয়া আসলে কেমন সেটা হচ্ছে আমি একটা সিস্টেমে আপনাকে যদি একটু দেখাই। মনে করুন আমরা যে কোনো একটা ফাংশন নিলাম। মনে করুন এটা একটা ফাংশন। এই ফাংশনকে যখন আমরা কি করি, আমরা মনে করুন কি করব, প্রথমে ডিফারেন্সিয়েশন করব। তো এটা মনে করেন যে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশনের পরে যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টকে যদি আমরা তখন আবার ইন্টিগ্রেশন করি, কেমন? ইন্টিগ্রেশন করলাম। তো এই ইন্টিগ্রেশন করলে আবার ওই জায়গায় যে ফাংশন ছিল সেখানে ফিরে যাব। একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, সেই রেজাল্টটাকে যখন আবার আমরা ইন্টিগ্রেশন করি, তখন ওই যা মূল যে ফাংশন আছে সেই ফাংশনে আমরা ফিরে যাই। তো আপাতত মনে করেন যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, এতটুকু মনে রাখলেই হচ্ছে। আর অঙ্ক করার সময় আমরা বাকি বিষয়গুলো বুঝতে পারবো। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের ক্লাসটা যিনি নিচ্ছেন সেটা হচ্ছে মোহাম্মদ সজীব মোল্লা, আর আপনাদের কোর্স টিচার। তো চলুন শুরু করি। আমাদের লার্নিং অবজেক্টিভসটা হচ্ছে বিজনেস ডিসিশন। আমরা যখন বিজনেস ডিসিশন গুলো নিব, যে কত ইউনিট বিক্রি করলে আমাদের লাভ হবে, এই সব জিনিসগুলো বের করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এবং পৃথিবীতে দেখবেন যে সকল জিনিসের মূল বিষয় কিন্তু যারা হলো ডিসিশন মেকার, এরা হচ্ছে সবার উপরে থাকে। কেমন? এটা হচ্ছে কি মানে ভেরি টাফ বা ডিফিকাল্ট যে যে ডিসিশন গুলা, এইগুলা আর কি। এবং শিক্ষা কিন্তু আপনাকে আলটিমেটলি ভেরিয়াস ডিফিকাল্ট ডিসিশন মেকার হিসেবে কি করে, প্রস্তুত করে, প্রিপেয়ার করে। আমাদের সাজেশনে যে অঙ্ক দুইটা আছে, আমরা ওই অঙ্ক দুইটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করবো, কেমন? আর আপনারা ওই দুটো অঙ্ক আলোচনা করলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক ছিল। এটা আমাদের সাজেশনে আছে ফাইনালের জন্য। তো এখানে কি বলছে? এখানে 1 নম্বরে বলেছে যে দ্য মার্জিনাল কস্ট ফাংশন অফ এ প্রোডাক্ট ইজ গিভেন বাই। আমাদের দেখুন, মার্জিনাল কস্ট ফাংশন বলছে, সাধারণ কস্ট ফাংশন না, এটা কিন্তু মার্জিনাল। কেমন? এই মার্জিনাল কথাটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে শুধু কস্ট ফাংশন নাকি মার্জিনাল কস্ট ফাংশন। মার্জিনাল কস্ট ফাংশন মানে কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কেমন? অফ এ প্রোডাক্ট ইজ গিভেন বাই। এখানে দেখেন, এইটাখানে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন নোটেশন দেওয়া আছে, যে ডিসি ডি কিউ। তার মানে কি? তার মানে হলো এটা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এই রেজাল্টটা পাইছি। কেমন? এবং বলছে হোয়ার কিউ ইজ দ্য আউটপুট। আমরা কি জানি এই অঙ্কগুলোতে আমাদের একটা অ্যাজাম্পশন আছে, আমাদের যতটুকু প্রোডাকশন, এই প্রোডাকশনটাই হচ্ছে আমাদের আউটপুট, আর এই আউটপুটটুকুই হচ্ছে আমাদের সেলস। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যাজাম্পশন। তার মানে হচ্ছে আমরা যতটুকু প্রডিউস করব ততটুকুই বিক্রি হয়ে যাবে, সেটাই আউটপুট, আর সেটাই প্রোডাকশন। কেমন? এটা ইকোনমিক্সের ওই সেটেরিস পেরিবাসের মতো অনেকটা, যে একটা আইটেম নিয়ে আলোচনা করার সময় বাকি আইটেমগুলো বিরূপ রকম প্রভাব করবে না, স্বাভাবিক থাকবে। তো ফাইন্ড দ্য টোটাল কস্ট, টোটাল অ্যান্ড অ্যাভারেজ। আমাদের এখানে বলছে যে দুইটা বিষয় বের করতে, টোটাল এবং অ্যাভারেজ কস্ট ফাংশন অফ দ্য ফার্ম, অ্যাজিউমিং দ্যাট
ফিক্সড কস্ট আমাদের একটা অ্যামাউন্ট বলছে যে ফিক্সড কস্ট কত টাকা, সেটা হচ্ছে 1500 টাকা। আমরা ফিক্সড কস্ট মানে তো সবাই জানি, যেমন যে টাকাটা আসলে বা যে খরচটা ফিক্সড, যেমন বাসা ভাড়া। আপনি বাসায় থাকেন আর নাই থাকেন, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় বাসা ভাড়া দিতেই হবে। কিন্তু মনে করেন আপনি যদি বাসায় না থাকেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনার বাসায় তো ও মানে খাওয়ার যে খরচটা সেটা দেখা গেল মানে আপনি যেখানে আছেন সেখানে হচ্ছে, কিন্তু ভেরিয়েবল কস্ট যেমন মনে করেন আপনার যদি ইলেকট্রিসিটি, এটা হচ্ছে মিক্সড কস্ট, সেটা তো হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে আপনি বাসায় না থাকলে এসি চালাচ্ছেন না, ফ্যান চালাচ্ছেন না, সে খরচগুলো বেঁচে যাচ্ছে। তো ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড। তো এরপরে দেখুন আমরা আসলে অঙ্কটা শুরু করি কেমন। তো আমাদের অঙ্কে যে বিষয়টা, আমাদের অঙ্কে দুইটা বিষয় বলছে, টোটাল কস্ট বের করতে এবং অ্যাভারেজ কস্ট ফাংশন বের করতে। তো চলুন শুরু করা যাক। অ্যান্সার টু দ্য এক্সাম্পল নাম্বার 2। আপনারা পরীক্ষার খাতায়ও সর্বপ্রথম এরকম সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার দিয়ে নিয়েন, আর সেটাকে একটু ভদ্রভাবে বক্স করে দিয়েন যাতে আমাদের একটু খাতাগুলো দেখতে সুবিধা হয়, হ্যাঁ? কারণ অনেকে এমন ভাবে কোথায় অ্যান্সার শুরু করেন, আমরা আসলে খুঁজে বের করার জন্য আলাদা লোক লাগে, ঠিক আছে? তো সর্বপ্রথম দেখেন, আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সর্বপ্রথম আমরা সেটা লিখবো, যে ক্যালকুলেশন অফ দ্য টোটাল কস্ট ফাংশন। আমাদের যে টোটাল কস্ট ফাংশন আছে সেটার ক্যালকুলেশন আমরা এখানে করব। তো দেখুন আমাদের মার্জিনাল কস্ট যেটা আছে সেটা প্রথমে লিখি। মার্জিনাল কস্ট মানে কি, এমসি। এমসি কত টাকা দেখেন, এমসি কিন্তু আমাদের অঙ্কে দেওয়াই ছিল, হ্যাঁ? সেটাই কিন্তু আমরা এখানে লিখতেছি। কত টাকা, সেটা হলো ডিসি ডি কিউ, মানে এটা কিন্তু এই ডিফারেন্সিয়েশন করাই আছে। সেটা হলো 100 - 10 কিউ প্লাস 0.1 কিউ স্কোয়ার। তো ইন্টিগ্রেটিং দিস উইথ রেসপেক্ট টু কিউ উই গেট টোটাল কস্ট ফাংশন। তো আমরা সেটা লিখি, যেমন ইন্টিগ্রেটিং মার্জিনাল কস্ট ফাংশন উইথ রেসপেক্ট টু কিউ উই উইল গেট দ্য টোটাল কস্ট ফাংশন। তাহলে দেখুন আমাদের টোটাল কস্ট যদি আমরা বের করতে যাই, সেটা হচ্ছে টোটাল কস্ট টিসি। তো এখানে আমাদের যে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে এই যে আমরা একটা সাইন দিই, হ্যাঁ? এই যে দেখবেন এই যে সাইনটা, এই সাইনটা আমরা কিন্তু অনেক সময় আপনারা যা মানে বলি যে এই সাইনটা কোথা থেকে আসলো। এই সাইনটা এরকম হচ্ছে, এটা হলো কেমন, এটা আসলে আপনাদের বোঝার জন্য বলতেছি, হ্যাঁ? এটা আপনাদের পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। এই যে সাইন, এই সাইনটা আসছে আসলে সুম্মা কথা থেকে, হ্যাঁ? সুম্মা যে কথা, এটা সম্ভবত হচ্ছে একটা গ্রিক কথা অথবা হচ্ছে রোমান, আমার অ্যাকুরেটলি মনে নাই, আপনি একটু দেখে নিন। তো এই যে সুম্মা, হুম, সুম্মা মানে হচ্ছে সামেশন। এখানে দেখেন এই যে সুম্মা, এই সুম্মাটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ? আমাদের আগে তো সবকিছু ল্যাটিন থেকে আসছে, এই ল্যাটিন ওয়ার্ড, আর এটার মানে হচ্ছে সামেশন।
সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল, বুঝতে পারছেন? আমরা যে বিভিন্ন জিনিসের যোগফল করি, তো এই যে এস লেটারটা আছে, এই এস লেটারটা যদি আমরা দুই দিকে একটু টেনে দিই, কেমন মনে করেন উপর দিকেও টান দিব, আবার নিচ দিকেও টান দিব, তাহলে কেমন হবে? অনেকটা এরকম হবে না? হ্যাঁ, এরকম আসবে। এই যে সাইনটা, এই সাইনটাই দেখেন ইন্টিগ্রেশনের মূল সাইন। কেমন? এই সাইনটাই দেখেন আমরা উপরে ব্যবহার করছি। তো ইন্টিগ্রেশনে আমরা যে সাইনটা ইউজ করি, এই সাইনটা হচ্ছে মেনলি ওই যে আমরা সুম্মা, বা আমরা যখন ল্যাটিন যে সুম্মা ওয়ার্ডটা আছে ওর আগে ছিল এস, ওই সুম্মা বোঝানোর জন্যই ওই এস কে আমরা একটু টান দিয়ে ব্যবহার করতেছি, বা এটাকে একটা সংকেতের রূপ করছি। কেমন? সংকেত বা একটা চিহ্ন তৈরি করছি, এবং ওইটাই দিয়ে আমরা সবসময় কোনটা নির্দেশ করি, আমাদের যে ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে, এই ইন্টিগ্রেশনের অঙ্ক করার সময় আমরা কিন্তু এই সাইনটা ইউজ করি। ঠিক আছে? এবং এই সাইনটা কোথা থেকে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন তারপরে আমরা অঙ্ক শুরু করি। তাহলে বাকি একটা মুছে দিই, কারণ এটা তো লাগতেছে না আপনাদের। তো এখানে লক্ষ্য করুন টোটাল কস্টের সাথে সাথে এখানে কি কি আছে। যে টোটাল কস্ট, আমাদের টোটাল কস্ট আমরা বের করার জন্য এখানে হচ্ছে আমাদের যে মার্জিনাল কস্টটা আছে, মার্জিনাল কস্ট ইনটু ডিএক্স। কেমন? তো এখানে দেখেন তো মার্জিনাল কস্ট কত ছিল। মার্জিনাল কস্ট ছিল হচ্ছে 100 - 10 কিউ প্লাস 0.1 কিউ স্কোয়ার ইনটু ডিএক্স। তো আমরা যখন, এটা হচ্ছে আমাদের কোন ফাংশন, সেটা হচ্ছে মার্জিনাল কস্ট ফাংশন। তো আমরা যখন ইন্টিগ্রেশন করব, তখন মনে রাখবেন যে ইন্টিগ্রেশন করার সময় আমাদের ডিফারেন্সিয়েশন করার সময় যেটা করছিলাম তার বিপরীতটা। আর ডিফারেন্সিয়েশন কেন আমরা এক্স স্কোয়ারকে 2x করি, এই সূত্রটা কেমন, মানে কেন আসছে, বা এই চেঞ্জটা, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জটা কেমন, এটার জন্য কিন্তু একটা আলাদা সূত্রের প্রমাণ আছে। আপনারা ওটা দেখে নিন, কারণ এখন আমরা এই সূত্রের প্রমাণ দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা মেন অঙ্কটা দেখাচ্ছি, আর সূত্রের প্রমাণটা আপনারা আপনাদের মতো দেখে নিন, দেখলে বুঝতে পারবেন, খুবই ইজি। তো এইখানে আমরা এখন সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসি, শর্টকাট ফর্ম যেটা। তো এইখানে আমরা কোন সাইন দিব? এই সুম্মা সাইন বা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো আছে, আমরা কি করব, কনস্ট্যান্ট গুলোর উপরে আমরা শুধু কনস্ট্যান্ট থাকলে সেটার সাথে একটা x⁻0 নিয়ে নিব। কারণ x⁻0 মানে তো এক, তো 100-র সাথে এক গুণ করলে তো 100ই থাকে। আমার মূল জিনিসের যদি মানের পরিবর্তন না হয়, তাহলে আমি সেটাকে অপরিবর্তিত রেখে দুনিয়া যা খুশি তাই করতে পারি। তো এরকম ভাবে অঙ্কে আমরা মূল যে মান, এখানে মূল মান কত, সেই মূল মান হচ্ছে 100। কেমন? তো দেখুন আমাদের 100-র কিন্তু ভ্যালুর পরিবর্তন হয়নি, আমরা 100 এখানে x⁻0 নিছি। তার মানে 100 ইন্টু x⁻0, তার মানে কত হয়? 100 ইন্টু x⁻0 মানে 1, তাহলে কত? 100ই। তার মানে আমাদের 100 100ই থাকতেছে, আমরা এখানে যেভাবে লিখি। কেমন? সুতরাং এটা আমাদের সমস্যা হবে না। তো চলুন, আর এর সাথে সাথে কি ছিল? আর এর সাথে সাথে ছিল 10⁻কিউ, কিছু নেই মানে 1, আর 0.1 কিউ স্কোয়ার ইন্টু ডিএক্স। ওটা একটু স্বাভাবিকভাবে লিখলাম। এইবার হচ্ছে ইন্টিগ্রেশনের মূল অ্যাপ্লিকেশন। ইন্টিগ্রেশনের মূল অ্যাপ্লিকেশন করার সময় সবসময় মনে রাখবেন যে পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে, যোগ হয়ে সেটা নিচে এসে ভাগ হবে। তো দেখেন এখানে কত ছিল? 0। তো শূন্যর সাথে এক যোগ করলে কত হয়? এক। এক আমরা নিচে বসালাম। এরপরে 100 ছিল, 100 এর সাথে লক্ষ্য করেন এক্স ছিল, এক্স এর পাওয়ারের সাথে এক যোগ হবে, 0 যোগ 1। একইভাবে পরেরটা, এখানে পাওয়ার কত ছিল? এক। তো একের সাথে এক যোগ করলে 2। তো এবার 10, আর কিউ টু দি পাওয়ার এক ছিল, তো পাওয়ার ওর সাথে এক যোগ হবে, তাহলে 1 যোগ 1 প্লাস, আমাদের এখানে পাওয়ার কত ছিল? এখানে পাওয়ার ছিল কিন্তু 2, তো 2-এর সাথে এক যোগ করলে হচ্ছে 3, তাহলে 0.1 কিউ আর টুর সাথে এক যোগ হয়ে যাবে। এই যে যোগ বিয়োগ করলাম, এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। কেমন?
তো এখন দেখুন আমরা এটাকে যদি আর একটু সহজ মানে এবার ক্যালকুলেশন করি, তাহলে 100-কে 1 দিয়ে ভাগ করলে তো 100ই, আর x⁻1 মানে কি, শুধু এক্স মাইনাস, এখানে কত আছে দেখেন, 10 কিউ, আর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, এখানে কত আসে, 0.1 কিউ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কত দেব, ডিভাইডেড বাই 3, কারণ ওটার সাথে এক যোগ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন যদি সাধারণভাবে ভাগ করি, 10⁻x, আর এখানে 10-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের থাকে 5 কিউ স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে 0.1, তাই তো, 0.1কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে সম্ভবত কত আসবে, 0.033 আসে, আবার কিউ টু দি পাওয়ার 3, কেমন। তো এই যে টোটাল যে জিনিসটা পেলাম, এটাই হচ্ছে আমাদের টোটাল, মানে টোটাল কস্টের এটা আসলো। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন এই যে ফাংশনটা লিখলাম, লেখার পরে আমরা এখানে কিন্তু যখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করা হয়ে যাবে, এর শেষে একটা প্লাস সি দিই। এই প্লাস সিটা আসলে কি, এই প্লাস সিটা আসলে একে আমরা বলি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ, আর বি, আচ্ছা একটু উপরে লিখি, আমাদের ইন্টিগ্রেশন করা হলে ওর সাথে আমাদেরকে একটা সি যোগ করে দিতে হবে। এবং এই সিটা মানে কি, এই সিটা মানে হলো আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্টের আসলে বাংলা কি, এটা হলো স্বেচ্ছাধীন বা ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে, মানে আমরা অঙ্ক করার সময় আমাদের একটা স্বেচ্ছামূলক বা ইচ্ছা মাফিক না, আসলে অঙ্কের ওই রুলস অনুযায়ী আমাদেরকে একটা আরবিট্রারি বা ইচ্ছা করে আমাদের একটা ধ্রুবক নিতে হবে। আসলে কেন নিতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কেন নিতে হবে সেটা হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে একটু পাশে দেখাই দিই। এই মানে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া মানে তো বোঝেন যে একটা, যদি আমরা যে কোনো একটা ফাংশনকে প্রথমে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর ওই ফাংশনকে যদি আবারও ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা মূল ফাংশনটাই চলে যাই। ঠিক আছে, তো ছোট করে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই দিই। এটা কিন্তু পরীক্ষায় করা লাগবে না, আমি জাস্ট হচ্ছে পাশে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় করেন না, ঠিক আছে, একটু মাথায় রেখেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটু এখানে দেখাই। মনে করেন যে কোনো একটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনকে মনে করেন আমরা একবার প্রথমে ডিফারেন্সিয়েশন করব, তারপরে আবার কি করব, ইন্টিগ্রেশন করব। তো এই ডিফারেন্সিয়েশন, এই ইন্টিগ্রেশন, তো প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, ওই রেজাল্টটা নিয়ে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা ওই মূল ফাংশনে ফিরে যাই। বুঝতে পারছেন? তো এই জন্য, তাহলে এখন বিষয়টা কেমন হয়, বিষয়টা তাহলে একটু লক্ষ্য করেন। মনে করেন আমার কাছে, আমরা x² + 60, এটাকে মনে করেন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, কেমন, কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো x² + 60 যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডিএক্স এর সাপেক্ষে, তাহলে কত হবে দেখেন, ডিএক্স, আর এখানে কত হবে, x², আবার ডিএক্স, এখানে দেখেন 60, আর কনস্ট্যান্টের সাথে আপনার ডিফারেন্সিয়েশন করার সময় একটা x⁻0 নিয়ে নিতে হয়। তাহলে ডিএক্স, এখানে তো আসলে কোনো কি আছে, আমাদেরকে লক্ষ্য করতে হবে, যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেটাকে নিয়ে আসতে হবে সামনে। তো কিছু নেই, মানে কোএফিসিয়েন্ট কত আছে, 1 আছে, তো আমরা একটা 1 নিয়ে আসবো, ইন্টু ডি ডিএক্স ইন্টু x², প্লাস এখানে কনস্ট্যান্ট কত, 60, ইন্টু ডিএক্স, আবার x⁻0। তো লক্ষ্য করেন এখানে শূন্য, আর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ার সামনে এসে গুণ হয়, তাহলে কত হবে,
কত হবে, সেটা হবে 2। আর পাওয়ারের সাথে এক বিয়োগ হবে, মানে 2 থেকে 1 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ প্লাস 60। এখানে পাওয়ার কত, 0 গুণ, আর x⁻0 - 1। তো লক্ষ্য করেন এখানে কিন্তু সব মানে 2x, কারণ 2 থেকে 1 চলে গেলে শুধু একটা এক্স, প্লাস 0। তার মানে কিন্তু আমাদের রেজাল্ট থাকতেছে শুধু 2x। বোঝা গেল? তো এখন দেখেন আমরা সূত্রে কি দেখছিলাম, সবার উপরেই দেখেন সূত্র, সেটা হলো ফাংশনকে যদি আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, ওই ডিফারেন্সিয়েশনকে আবার ইন্টিগ্রেশন করলে আমরা মূল ফাংশনে ফিরে যাই। তো আমাদের মূল যে ফাংশনটা ছিল ওইটা লক্ষ্য করেন, ওইটা হলো x² + 60, আমাদের মূল ফাংশনটা। কেমন? তো আমরা তো ডিফারেন্সিয়েশন করে রেজাল্ট পাইলাম কোনটা, ডিফারেন্সিয়েশন করে রেজাল্ট পাইলাম 2x। তো এখন আমরা 2x কে ইন্টিগ্রেশন করব। তো দেখি আমরা x² + 60 পাই কিনা। তো এবার আমরা ইন্টিগ্রেশন করি। কেমন? শুধু ইন্টিগ্রেশনের আমি শুধু আই দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে, সুম্মা সাইন, আর এখানে 2x × dx। তো 2x × dx কে যদি আমরা এখন করি, মানে ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে, একের সাথে এক যোগ করলে 2, আর 2x, আর 1⁻1। তো দেখুন এখানে তাহলে কত থাকে, এটা হলো 2x² / 2। তাহলে থাকতেছে কোন তো, তাহলে থাকতেছে কিন্তু দেখেন শুধু 2 দিয়ে কেটে গেলে শুধু x²। তো দেখেন কাহিনীটা কেমন হইলো। কাহিনী হলো আমরা যখন কি করছিলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্স মানে মূল ফাংশন নিছিলাম, মূল ফাংশনে আমাদের ছিল কত, x² + 60। কিন্তু দেখেন এইখানে যখন আমি আসছি, এখানে আমার আসছে কত, শুধু x²। তাহলে 60 কোথায় গেল, 60 কোথায় গেল তাহলে? আমি তো সেই মূল ফাংশনে ফিরে যাইতে পারতেছি না। তো এই মূল ফাংশনে যেহেতু আমি ফিরে যেতে পারতেছি না, এই কারণে আমাদেরকে এখানে একটা অ্যারবিট্রারি কনস্ট্যান্ট নিতে হয়। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা অঙ্কের সাথে জিরো হয়ে যাওয়ার কারণে আমরা সাধারণভাবে ক্যারি করতে পারি না। এই জন্য আমরা এর শেষে একটা লিখে দিই +c। মানে কি, এটা হচ্ছে ওই যে 60 আসতেছে না, ওই 60কে আনার বুদ্ধি বা ওই 60কে আনার উপায়। তো তারপরে আমরা +c লিখে দিই, এবং এটা অঙ্কের সাপেক্ষে তখন আমরা লিখি x² + 60। তাহলে লক্ষ্য করেন আমরা প্রথমে যখন ডিফারেন্সিয়েশন করছিলাম, ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্ট আসছিল, ইন্টিগ্রেশন করার পরে কিন্তু ওই গুড়ার রেজাল্টে চলে যায়। এবং ওই গুড়ার রেজাল্টে যাওয়ার জন্য আমাদেরকে একটা অ্যারবিট্রারি কনস্ট্যান্ট নেওয়া লাগে। এটাই হলো মূল কারণ। কেমন? তো এইখানে যতটুকু আলোচনা করছি এটা কিন্তু আপনার পরীক্ষা বা এই অঙ্কের জন্য না। কিন্তু আমি যে আসলে +c-টা কেন নিচ্ছি, এই কেনর উত্তর দেওয়ার জন্য আমি এইখানে আপনাদের একটু সাইড নোট দিয়ে দিলাম। এটা আপনাদের ওই পরীক্ষার জন্য না, বা এই অঙ্কের সাথে কিন্তু না, মানে এই অঙ্কের একটা পার্ট বোঝার জন্য। কেমন? আমি একটু বক্স করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন আমাদের এই যে টোটাল কস্ট যেটা ছিল, তো এই অঙ্কে কিন্তু একটা ফিক্সড কস্ট ছিল। আমাদের ফিক্সড কস্ট কত টাকা, সেটা হলো 1800 টাকা আমাদের অঙ্কে কিন্তু বলা ছিল। এই যে এই সরি 1500 টাকা আমাদের অঙ্কে, দেখেন একেবারে লাস্টে যেটা আছে, এটা কিন্তু বলা আছে যে আমাদের অঙ্কে ফিক্সড কস্ট কত টাকা, 1500 টাকা। এই 1500 টাকা ফিক্সড কস্টটা এবার আমরা শেষে নিয়ে চলে আসবো। কেমন? তাহলে এখানে আমরা লিখবো এই যে কনস্ট্যান্ট বা সি যেখানে লিখছিলাম, এটাকে এখন আমরা কি করব বলুন তো, ওই 1500 টাকা দিয়ে দিব। কারণ ওইটা তো আমরা কনস্ট্যান্ট বুঝতেই পারতেছি, কারণ এর কোনো পরিবর্তন নাই। তাহলে এখন আমাদের এটা কেমন আসবে, টোটাল কস্ট ফাংশন সেটা হলো 100x - 5q²। আচ্ছা, এক্স আর কিউ দুইটা আসলো কিভাবে? ওহ, সরি, আমরা তো আসলে এটা নিয়েছিলাম হলো সবগুলো কিউ, বুঝতে পারছেন? আমাদের কিউ হবে সব, এখানে এক্স না, q⁻0 হবে। কেমন? তেমন কিছু না, শুধু এক্স এর জায়গায় কিউ হবে, এটা আর কি, তাছাড়া সব ঠিক আছে। মানে যখন আমরা একটা কি করতেছি, কনস্ট্যান্টের সাথে নিচ্ছি, তখন ওইটাকে সব সময় কি করবেন, কিউ নিয়ে নেবেন। তাহলে এখানে কত আসবে, p⁻1 মানে তো 1। তাহলে 100q, 100q, এটাই।
তো এর সাথে এখন তখন আমরা কি করব, আর 0.033 কিউ টু দি পাওয়ার থ্রি, আর এর সাথে ফিক্সড কস্ট ছিল কত টাকা, 1500 টাকা। তো এটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট ফাংশন। আর যদি শুধু কনস্ট্যান্ট থাকে, অঙ্ক করার সময় শুধু কনস্ট্যান্ট থাকলে আমরা যেটা সাপেক্ষে করতেছি, যেমন এখানে কিন্তু আমরা কিউ এর সাপেক্ষে করতেছিলাম, তো কিউ টু দি পাওয়ার জিরো একটা ভ্যালু নিয়ে নিব, কেমন। এখানে আমি ভুল করে এক্স টু দি পাওয়ার জিরো নিয়ে নিয়েছিলাম, মানে যেহেতু এক্সটা সবসময় ধরা হয় তো এই জন্য এক্সট্রা চলে আসছিল। আপনারা ওইটা মাথায় রাখবেন যে ওখানে এক্স হবে না, ওখানে কিউ হবে আর কি। তো অঙ্ক দেখলে বুঝতে পারবেন, এটা খুব একটা কঠিন কিছু না। তো আমাদের টোটাল কস্ট তো আমরা পেয়ে গেলাম 100 কিউ - 5 কিউ স্কোয়ার প্লাস এইটা। এটা ছিল হচ্ছে আমাদের টোটাল কস্ট ফাংশন। এবার হচ্ছে আমরা আহ যেটা বের করব সেটা হলো আমাদের অ্যাভারেজ কস্ট ফাংশন। তো এখানে একটা কথা লিখতে হবে, মানে যেহেতু হচ্ছে কি আমরা কনস্ট্যান্টটা সিটা লিখতেছি, এখানে বিষয়টা আসলে এইভাবে লিখবেন তাহলে সুবিধা হবে। দ্য ফিক্সড কস্ট ইজ 1500, দ্যাট ইজ when production is zero, then cost is 1500. So C is equal to, আমরা যেটা আরবিটারি কনস্ট্যান্ট নিয়েছিলাম সেটা হবে কত টাকা, 1500 টাকা। তাহলে এইটা আমরা তখন এখানে লিখছি কত টাকা, 1500 টাকা। As we replace the C in the function above. ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল কস্ট ফাংশন। এখন অ্যাভারেজ কস্ট মানে তো বোঝেন, আমরা তো অ্যাভারেজ গুনে বুঝি যে আসলে অ্যাভারেজ কস্ট ফাংশন, অ্যাভারেজ মানে তো বোঝেন যে সংখ্যা দিয়ে ভাগ করা। তো এটা হবে যে টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউনিটস। তো লক্ষ্য করেন আমাদের টোটাল কস্ট কত ছিল, আমাদের টোটাল কস্ট ছিল 100 কিউ - 5 কিউ স্কোয়ার প্লাস 0.033 কিউ টু দি পাওয়ার 3 প্লাস 1500। তো আমরা করবো কি, এই সম্পূর্ণটুকুকে কি দিয়ে ভাগ করব বলুন তো, সম্পূর্ণটুকুকে ভাগ করব হচ্ছে ইউনিটস দিয়ে। ইউনিটস কত ছিল, ইউনিট ছিল হচ্ছে কিউ। তাহলে এই সম্পূর্ণটুকু ভাগ হয়ে যাবে কিউ দিয়ে। এরপরে ভাগ করে কাটাকাটি করলেও হয়, না করলেও হয়, এটা আপনারা আপনাদের মতো রেখে দিতে পারেন। তবে এইটাই হচ্ছে অ্যাভারেজ কস্ট ফাংশন। একেবারে লাস্টে এসে এখানে উত্তরটা লিখে দিবেন যে অ্যান্সার টোটাল কস্ট ফাংশন ইজ কত ছিল, 100 কিউ - 5 কিউ স্কোয়ার প্লাস 0.033 কিউ টু দি পাওয়ার 3 প্লাস 1500। আর অ্যাভারেজ কস্ট ফাংশন, সেটা কত, সেটা হচ্ছে আপনার ওই সেম জিনিসটা শুধু নিচে কিউ হবে, 100 কিউ - 5 কিউ স্কোয়ার। আর আমরা ভাগ দিয়ে দিব কত, কিউ দিয়ে। এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট ফাংশন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অঙ্ক আসলে কিন্তু অঙ্কের শেষে উত্তরগুলো খুব সুন্দর করে লিখবেন। কারণ অঙ্ক কোথায় কি করেন এটা উত্তর না দেখলে আসলে বোঝা যায় না, বা উত্তরই হচ্ছে আপনাদের ডিসিশন ক্রিয়েট করে, হ্যাঁ। তো উত্তর কিন্তু মাস্ট প্রত্যেকটা অঙ্কে। তো এটা ছিল 2 নম্বর অঙ্কের সলিউশন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন এরপরে আসলে পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তীতে যে সাজেশন বা শিটে যে অঙ্কটা ছিল সেটা হলো 5 নম্বর অঙ্ক, হ্যাঁ। তো দেখুন 5 নম্বর অঙ্কে আমাদেরকে কি কি বলছে। 5 নম্বর অঙ্কে আমাদের যে বিষয়গুলো বলছে সেটা হলো এই কোম্পানি ডিটারমাইন্স দ্যাট দ্য মার্জিনাল কস্ট অফ প্রডিউসিং এক্স ইউনিট। আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোম্পানি ডিটারমাইন্স দ্যাট দ্য মার্জিনাল কস্ট, এই কথা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা সাধারণ কস্ট ফাংশন নাকি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট মানে কিন্তু মনে রাখবেন যে ওইটা কিন্তু কি ডি ডিকিউ মানে ডিএক্স করা হয়ে গেছে, কেমন? যেমন আমাদের এখানে ভেরিয়েবল আছে এক্স, আগের অঙ্কে ভেরিয়েবল ছিল কিউ। আর এখানে মার্জিনাল কস্ট মানে এটা ওই যে ডিসি ডিকিউ, এটার ভ্যালু। মার্জিনাল কস্ট মানে কিন্তু ওইটা ডিফারেন্সিয়েশন করে আমরা পাইছি। আর এখানে কত ইউনিট? এক্স ইউনিটস অফ এ পার্টিকুলার কমোডিটি ডিউরিং অন ডে। আমাদের কিন্তু এখানে একদিন সময় উল্লেখ করে দিছে। অপারেশন কত? মার্জিনাল কস্ট সমান সমান আমরা এখানে পাইছি কত টাকা? 16x মাইনাস 1590, 1591, মানে হলো 1591 টাকা। এটা আমরা সিম্পল বাংলা ভাবে যদি বলি তো 1591। আর ইংরেজিতে সাল যেভাবে বলে যে 1591। তো এইভাবে বললেও হচ্ছে। তো হোয়াট দ্য প্রোডাকশন কস্ট ইজ ইন ডলার, আমাদের প্রোডাকশন কস্ট যেহেতু আমাকে ডলারে বলে দিছে, তো দেখবেন আমরা যখন আসলে এই ফিগার গুলো ব্যবহার করব তখন আসলে একটা ডলার সাইন এভাবে নিয়ে নিব। দ্য সেলিং প্রাইস অফ এ কমোডিটি ইজ ফিক্সড। আমাদের সেলিং প্রাইস হচ্ছে কত টাকা? 9 টাকা পার ইউনিট। আর ফিক্সড কস্ট হচ্ছে কত টাকা? সেটা হচ্ছে 1800 টাকা পার ডে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আমাদের কিন্তু ওই ডেটা এখানে গুরুত্বপূর্ণ, যে আমাদের সমস্ত কাজে কিন্তু ডেতে হচ্ছে, একদিনের হিসাব করতেছি আমরা। তো রিকোয়ারমেন্ট 1 নম্বর কি বলছে যে ফাইন্ড দ্য কস্ট ফাংশন, আমাদের কস্ট ফাংশন বের করতে হবে। ফাইন্ড দ্য রেভিনিউ ফাংশন, রেভিনিউ ফাংশন বের করতে হবে। প্রফিট ফাংশন বের করতে হবে। এবং অ্যাট লাস্ট আমরা কত ইউনিট বিক্রি করলে সর্বোচ্চ প্রফিট হবে এটাও বের করতে হবে। তো এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস এখন আমরা বের করব। চলেন আমরা শুরু করি। আপনাদের এই শিটগুলো পোর্টালে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি শিটগুলো একটু ডাউনলোড করে নিন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, আমরা যখন অঙ্কটা শুরু করব তখন লিখি, অঙ্কটা যখন শুরু করব তখন আমরা লিখে শুরু করব যে অ্যান্সার টু দা এক্সাম্পল নাম্বার 5। আমাদের এক্সাম্পল নাম্বার 5-এ চলে যাই। এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমরা এক এক করে ইনফরমেশন গুলো লিখি। given that 16x মাইনাস 1591 প্রাইস p is equal to 9, 1800। আমরা এরপরে রিকোয়ার্ড লিখি। রিকোয়ার্ড 1, ক্যালকুলেশন অফ দ্য কস্ট ফাংশন।
ক্যালকুলেশন অফ দ্য কস্ট ফাংশন। তো দেখুন আমাদের টোটাল কস্ট, এটাকে আমরা লিখবো টিসি ইজ ইকুয়াল টু আমাদের সামেশন বা ইন্টিগ্রেশন সাইন মার্জিনাল কস্ট। আচ্ছা আমি সম্পূর্ণটুকু লিখি, ইন্টু ডিএক্স। তো দেখেন তো মার্জিনাল কস্ট কত ছিল। মার্জিনাল কস্ট ছিল হলো 16x - 1591 ইন্টু ডিএক্স। তো এটাকে যখন আমরা কি করব, এখন ওই ইন্টিগ্রেশন করতে যাব, আমরা আগে যেভাবে বলছিলাম যে 16x - 1591, এখানে আমরা ভেরিয়েবল কোনটা নিচ্ছি, চলো মানে ভেরিয়েবল নিচে হচ্ছে এক্স, তার মানে এটা একটা x⁻0 নিয়ে নেব ইন্টু ডিএক্স। তো এখন ইন্টিগ্রেশন করার সময় আগের মতো যে আমরা পাওয়ারের সাথে এক যোগ করে ভাগ করব, আর পাওয়ারের সাথে এক মানে পাওয়ারের সাথে এক যোগ করব, আর যটা হবে সেটা নিচে ভাগ করে দিব। তো প্রথমে আমি 16 লিখলাম। দেখেন এখানে কিছু পাওয়ার নেই মানে কত আছে, একটা এক আছে। তো দেখুন তো এক্স, তাহলে এখানে কত লিখবো আমরা, তাহলে এখানে লিখবো একটা x⁻1 + 1, তাহলে কত হয়, টু। এই টুটা আমরা নিচে লিখবো, মাইনাস এখানে কত ছিল 1591, আমরা বসিয়ে দিই। আর x⁻0 এটার সাথে এক যোগ হবে, আর নিচে এটা দিয়ে এখানে টোটাল শূন্যর সাথে এক যোগ করলে কত হয়, এক। নিচে এটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, সেটা হচ্ছে থাকে কত, যে 16x² / 2। আর এখানে তো এক দিয়ে ভাগ করলে যা আসে তাই, যেমন 1591 এক্স। তো 16x², এটাকে আমরা যদি আসলে দুই দিয়ে, দুই থাকলে এটা হয় 8x² - 1591 এক্স। তো এই পর্যন্ত যখন হয়ে যাবে, তখন আমাদের ওই যে আরবিট্রারি কনস্ট্যান্ট এটা নিয়ে নিতে হবে। সেটা কত, সেটা হলো সি। এই সিটা কিন্তু ফিক্সড কস্ট ডিনোট করে, কেমন? কারণ আমাদের যখন হচ্ছে কি, আমরা এখানে সিটা নিচ্ছি এই কারণে, কারণ আমাদের যদি কোনো প্রোডাকশন নাও হয়, তাহলে কিন্তু আমাদের ফিক্সড কস্ট থাকতেছে কনস্ট্যান্ট হিসেবে। তো তাহলে এখন আমরা এই সির মানটা বসিয়ে দিব, যে 8x² - 1591 এক্স প্লাস সি সমান সমান কত ছিল, 1800। তাহলে এখানে এটা, আর এখানে সি সমান সমান 1800, সিন্স যেহেতু when production is 0, then we have to pay the fixed cost 1800। এটা কিন্তু আমাদের দেওয়া লাগবে। সো সি ইজ ইকুয়াল টু 18,000। তো এখানে সির মান কেন আমরা 1800 ধরলাম, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এক্সপ্লানেশন থেকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল কস্ট ফাংশন। আমরা টোটাল কস্ট ফাংশন 1 নম্বর রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই। 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলেছিল, টোটাল রেভিনিউ ফাংশন বা টোটাল রেভিনিউ বের করতে। আমরা তো 1 নম্বর রিকোয়ারমেন্ট যেটা ছিল টোটাল কস্ট ফাংশন, যেটা এটা টোটাল কস্ট ফাংশন পেলাম। তো এখন আমরা রেভিনিউ ফাংশনটা বের করব।
ক্যালকুলেশন অফ টোটাল রেভিনিউ ফাংশন। ওকে, ক্যালকুলেশন অফ টোটাল রেভিনিউ ফাংশন, এখানে আমরা কোনটা বের করেছিলাম? ওখানে আমরা বের করেছিলাম হচ্ছে টোটাল কস্ট ফাংশন। এখানে আমরা বের করতেছি হচ্ছে টোটাল রেভিনিউ ফাংশন। টোটাল রেভিনিউ ফাংশনের জন্য আমরা কি জানি? টোটাল রেভিনিউ মানে হচ্ছে টোটাল এই প্রাইস পার ইউনিট ইনটু ইউনিটস। আমরা লিখি টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস পার ইউনিট ইনটু ইউনিটস। তো দেখুন তো প্রাইস পার ইউনিট কত ছিল? প্রাইস পার ইউনিট আমাদের অঙ্কে দেওয়া ছিল 9 টাকা ইউএসডি। ইউএসডি একটা সাইন দিয়ে দিবেন। আর এর সাথে আমাদের কত ছিল? কত ইউনিট ছিল হচ্ছে এক্স। তাহলে দেখবেন আমরা কিন্তু কত পাচ্ছি? 9x। এই যে টাকাটা ছিল এটা এটাই কিন্তু হচ্ছে আমাদের কি টোটাল রেভিনিউ। এরপরে দেখেন 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাই। 3 নম্বর রিকোয়ারমেন্ট কি ছিল? যে ক্যালকুলেশন অফ দা প্রফিট ফাংশন। তাহলে আমরা এখানে লিখি রিকোয়ার্ড 3 ক্যালকুলেশন অফ দা প্রফিট ফাংশন। ক্যালকুলেশন অফ দা প্রফিট ফাংশন দিয়ে আমরা প্রফিট সমান সমান কি জানি বলুন তো? প্রফিট সমান সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো দেখেন তো টোটাল রেভিনিউ কত টাকা ছিল? টোটাল রেভিনিউ কিন্তু আমরা অঙ্কে পাইছি হচ্ছে 9x। আর টোটাল কস্ট আমরা অঙ্কে কত পাইছিলাম? 8x স্কোয়ার। মানে ওই যে কস্ট ফাংশন আমরা একটু আগে বের করলাম, 1591x প্লাস ফিক্সড কস্ট 1800। 8x স্কোয়ার মাইনাস 1591x প্লাস 1800। তো এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। 8x স্কোয়ার প্লাস 1591x মাইনাস 1800। তাহলে দেখুন কত থাকে? 9x মাইনাস 8x স্কোয়ার প্লাস 1591x 1800। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা যেটা আমরা বের করলাম এটাই হচ্ছে আমাদের টোটাল, মানে যে প্রফিট ফাংশন ছিল এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট ফাংশন। তো এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু সিকুয়েন্সিয়ালি লিখতে পারি। সিকুয়েন্সিয়ালি মানে তো বোঝেন, যে পাওয়ার অফ এক্স কে ভিত্তি করে। তাহলে পাওয়ার অফ এক্স সবচেয়ে বেশি আছে কোনটা? 8x স্কোয়ার। আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের এই যে আহ দুইটা এক্স আছে কয়টা? 9x আর হচ্ছে 1591x, দুইটাই প্লাস। তো এই দুইটাকে যোগ করলে কত হবে? 1600x আর মাইনাস 1800। তার মানে আমাদের প্রফিট ফাংশনটা আলটিমেটলি আসছে কত? -8x স্কোয়ার প্লাস 1600x মাইনাস 1800। এইটা একটু নর্মাল হয়ে গেছে, এটা একটু ভালো করে লিখি। এটা হচ্ছে -8x স্কোয়ার প্লাস 1600x মাইনাস 1800। এরপরে দেখুন লাস্টের যে রিকোয়ারমেন্টটা ছিল, যে আমাদের কি বের করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বা প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন। যে আমরা যদি প্রফিট করতে যাই, তো ম্যাক্সিমাম প্রফিট করতে যাই, তাহলে আমাদের প্রোডাকশন কত হওয়া উচিত ওইটা এখন বের করতে হবে। তো আমরা এখন লাস্ট যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টে চলে যাব। এখন আমরা লিখবো যে রিকোয়ার্ড 4।
রিগার্ড 4 হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য ম্যাক্সিমাম প্রফিট দ্যাট ক্যান বি অবটেইনড ইন এ ওয়ান ডে অপারেশন। তো লক্ষ্য করেন এখানে কি হবে। ওকে, তাহলে দেখুন প্রফিট সমান সমান কত ছিল। আমরা প্রফিট সমান সমান লিখে ফেলি। প্রফিট ইজ ইকুয়াল টু মাইনাস 8x² প্লাস 1600x ও মাইনাস 1800। মাইনাস 1800। তো এখন আমরা করব কি, এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা এখানে কি পাবো, সেটা হলো ডিপি মানে হচ্ছে প্রফিট। আচ্ছা, এটা একটু সরিয়ে লিখি। আচ্ছা, দেখ সমস্যা নেই। আর এখানে কত হবে, ডিএক্স। তাহলে ডি ডিএক্স, এখানে পি ডিডিএক্স। প্রফিট কত ছিল, মাইনাস 8x² প্লাস 1600x মাইনাস 1800। তো ডিডিএক্স কে এই প্রত্যেকটার সাথে গুণ করে দিব। প্রথমটার চিহ্ন কি ছিল, নেগেটিভ। তাহলে মাইনাস ডিডিএক্স 8x² প্লাস ডিডিএক্স 1600x মাইনাস ডিডিএক্স 1800। এটা দেখেন কনস্ট্যান্ট থাকলে আমরা করব কি, এর সাথে একটা আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, এখানে এক্স নিয়ে কাজ করতেছি, তো একটা x⁻0 ধার নিয়ে নিব। কারণ x⁻0 মানে 1, 1800-র সাথে এক গুণ করলে তো 1800ই। তারপরে লক্ষ্য করেন আমরা কোএফিসিয়েন্ট গুলোকে সামনে নিয়ে আসি। 8 ইন্টু ডি ডিএক্স ইন্টু x² প্লাস, এখানে ভেতরে কনস্ট্যান্ট কত ছিল, 1600 ইন্টু ডি ডিএক্স ইন্টু এক্স মাইনাস 1800 ইন্টু ডি ডিএক্স, আবার x⁻0। তাহলে এবার লক্ষ্য করেন -8। এবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করতে গেলে এই সম্পূর্ণ অংশটুকু ডি ডিএক্স ইন্টু x², এটা হয়ে যাবে। পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, পাওয়ার কত ছিল 2, আর এর সাথে গুণ হবে কত, এক্স এর সাথে 2 এর সাথে 1 বাদ যাবে। তার মানে ডি ডিএক্স এটার কাজ হলো কতটুক, সেটা হলো পাওয়ার সামনে এসে গুণ হলো, আর এক্স এর পাওয়ারের সাথে 1 বাদ গেল। পরেরটার কাজও সেম, 1600 গুণ হবে কত, এখানে পাওয়ারটা সামনে এসে গুণ হবে, পাওয়ার কত 1, আর পাওয়ারের সাথে 1 বাদ যাবে। 1800-র বেলায় একই, প্লাস হয়ে যাচ্ছে। 1800-র বেলায় একই, 1800 কত ছিল, মাইনাস 1800, পাওয়ার কত ছিল 0 গুণ, আবার পাওয়ারের সাথে 1 বাদ হয়ে যাবে। তো লক্ষ্য করেন
যে এখানে তাহলে কত হয়, যে -16 এক্স, 2 থেকে 1 চলে গেলে একটা এক্স থাকে, প্লাস এখানে কত হবে 1600। আর এক্স এর থেকে টু দি পাওয়ার যখন 1 থেকে 1 বাদ যায় তখন থাকে শূন্য। তো এক্স টু দি পাওয়ার শূন্য মানে কত, এক্স টু দি পাওয়ার শূন্য মানে তো শূন্যই। আর এটা থেকে যখন আমরা কি করব, আর 1800 যখন থাকতেছে তখন এটা তো শূন্যর সাথে গুণে শূন্য হয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি প্রথম ডিফারেন্সিয়েশন করার পরে আমরা পাচ্ছি কত, 16x প্লাস 1600। তো আমরা করব কি, এইটা থেকে এখন এক্স এর ভ্যালু বের করব। তো নাও of x by putting d p আর dx ইজ ইকুয়াল টু 0। আমাদের ডিবি বাই ডিএক্স আমরা ওই দেখেন অঙ্কের উপরে, এই যে অঙ্কটা আমরা করলাম, করে আমরা কি পাইছি, এটা আমাদের ডিবি বাই ডিএক্স না? এই যে দেখেন, এটা কিন্তু আমাদের ডিপি, এই ডিপি ডিএক্স। আর ডিপি ডিএক্স এর ভ্যালু আমরা কত পাইছি, এইটা। বোঝা গেল? ওকে। তাহলে আমরা এই মানে কি করছি দেখেন, ডিপি ডিএক্স সমান সমান 0 বসাইছি। তাহলে আসলে আমরা কি করছি, তাহলে আসলে আমরা যেটা করছি সেটা হলো, আমরা ডিপি ডিএক্স সমান সমান 0, তাহলে কত হবে, ডিপি ডিএক্স এর মান কত, -16x প্লাস 1600 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের এটা থেকে আমাদের এক্স এর মান বা ভ্যালু বের করতে হবে। তাহলে -16x, 1600, মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, আমাদের মাইনাসে মাইনাসে কেটে যাবে। তাহলে থাকে কত, এক্স কে আমরা 1600 নিচে দিয়ে ভাগ করব। তাহলে এক্স সমান সমান আমরা ভ্যালু পাবো কত টাকা, এই কত ইউনিট, 100 ইউনিট। এক্স কিন্তু ইউনিটস। হুম। তো এখন আমরা কি করব, সেকেন্ড ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, নাও তো সেকেন্ড ডেরিভেটিভের আমাদের নোটেশনটা কেমন, সেটা হচ্ছে d² p আর dx²। সেকেন্ড ডেরিভেটিভ মানে ddx গুণ ddx, আর এখানে কি p। তো দেখেন আমরা এরপরে কি আসতেছে সেটা হলো ddx। আর দেখেন এখানে কিন্তু আহ, বাকি যে অংশটুকু এর কিন্তু একটা ভ্যালু আমরা অলরেডি বের করছি, ঠিক আছে? এই অংশটুকুর ভ্যালু, এই অংশটুকুর ভ্যালু কিন্তু আমরা আগে বের করছি। হ্যাঁ, আপনি যদি অঙ্কে দেখেন তো দেখবেন এই অংশটুকুর ভ্যালু কিন্তু আমাদের ওই যে অংশটা, কোনটা, সেটা হলো এই যে এইটা। কারণ আমাদের উপরে কোনটা ছিল, এই যে এইটা, এইটা করে আমরা এখানে আসছি, এখানে আসছি, তাই না? তো এইটার ভ্যালু ছিল এইটা। আর ওই ভ্যালুটা এখন আমরা কি করব, এই নিচে এই সমান সমান বসাবো। ওকে।
তাহলে এখন আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই। ভ্যালুটা কত? সেটা হলো মাইনাস 1600x প্লাস 1600। তো এইবার সিম্পল প্রসিজার যেভাবে আসলে আমরা কি করি, ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট করি, সেই ডিফারেন্সিয়েট করার নিয়মে এখন আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে লক্ষ্য করুন, আমরা তো বলছি যে কনস্ট্যান্ট থাকলে ওটার সাথে একটা ভেরিয়েবল টু দি পাওয়ার জিরো কত নিয়ে নেবেন, তাহলে অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। তো এখানে 16x টু দি পাওয়ার 1 প্লাস এখানে দেখেন শুধু 1600 আছে। তো আমরা ভেরিয়েবল এক্স আর একটা x টু দি পাওয়ার 0 কত নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে লক্ষ্য করেন। আচ্ছা, তো তারপরে দেখুন, তারপরে কি হবে। তো আমরা প্রত্যেকটা টার্মকে এখন কি করব, ডিডিএক্স এর সাপেক্ষে নিয়ে চলে আসবো, কেমন? তাহলে এখানে কত হবে? তাহলে লক্ষ্য করুন, তাহলে এখন ডিডিএক্স কে আমরা দুইটা টার্মেই গুণ করে দিব। সেটা হচ্ছে ডি ডিএক্স, এর আগে মাইনাস আসবে, ডিডিএক্স। এবার কোএফিসিয়েন্ট গুলোকে সামনে নিয়ে চলে আসলাম, ডিডিএক্স, আর এখানে x টু দি পাওয়ার 0 যেটা আছে এইটা। তাহলে লক্ষ্য করেন এখানে, এবার এটা উঠে যাবে, পাওয়ারটা সামনে এসে গুণ হবে, আর পাওয়ারের সাথে কি হবে, এক বিয়োগ যাবে। আবারও পাওয়ারটা সামনে এসে বসবে, আর পাওয়ার থেকে কি হবে, এক বিয়োগ যাবে। তাহলে দেখেন কত থাকে, -16। আর এর সাথে তো আসলে x টু দি পাওয়ার 1 - 1 মানে শূন্য। তো x টু দি পাওয়ার 0 মানে এক, আর 16-র সাথে এক এবং এক গুণ করলে ওই 16ই। আর দেখেন এই 1600-র সাথে শূন্য গুণ করলে বা শূন্যের সাথে সব গুণ করলে তো আলটিমেটলি শূন্যই হয়। তো আলটিমেটলি হচ্ছে কত, -16। তো এখন একটা জিনিস দেখেন, এই -16 কিন্তু শূন্য থেকে ছোট। তাহলে আসলে এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে ওই যে আমরা এর আগে অঙ্কগুলো যেভাবে দেখছিলাম যে দিস ডাজ ইনডিড রিপ্রেজেন্ট দ্যাট, রিপ্রেজেন্ট দ্যাট দ্য প্রফিট ফাংশন ইজ ম্যাক্সিমাম সিন্স, টা ছোট হতে হবে, since the second derivative is negative, negative is
means that the profit function starts concave down at this critical point when x x মানে কি ইউনিটস অথবা প্রোডাকশন অথবা সেলস, আমাদের যত ইউনিট প্রোডাকশন ততই কিন্তু সেলস, সেলস অথবা আমরা এটাকে আউটপুটও বলতে পারি। Output is 100 units. Hence, the required profit required profit maximizing sales volume is x is equal to 100 units. এবার রিকোয়ার্ড ম্যাক্স মানে এবার ম্যাক্সিমাম প্রফিট বের করতে হবে আমাদের। আমরা তো মানে এই যে সেকেন্ড ডেরিভেটিভ করে বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হবে যখন এক্স ইজ ইকুয়াল টু 100 ইউনিটস। তো এখন ম্যাক্সিমাম প্রফিটটা এবার আমরা বের করব। তো ম্যাক্সিমাম প্রফিট কত, আগের ওই প্রফিট ফাংশনে শুধু এক্স এর ভ্যালুটা বসিয়ে দিব, কেমন? তাহলে দেখেন আমাদের এই যে প্রফিট ফাংশন যেটা আমরা পাইছিলাম হ্যাঁ একেবারে অঙ্কের শুরুতে, এই যে প্রফিট আমরা কত পাইছিলাম, এই যে আপনার শেষেরটা কোনটা, প্রফিট পাইছিলাম এইটা, 8x² প্লাস 16x মাইনাস 1800, এটা হচ্ছে আমাদের প্রফিট। তো এই প্রফিট ফাংশনে এটা বসিয়ে এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিব। তো দেখেন তো প্রফিট যেটা, প্রফিট ফাংশনটা আমরা চলুন লিখে ফেলি। তাহলে কত হবে প্রফিট ফাংশন, সেটা হলো 16x মাইনাস 8x² প্লাস 1800। তো এখানে 16x কত, সমান সমান 100 মাইনাস ইন্টু 1800। তাহলে এখানে কত, 1,60,000 গুণ 80,000 মাইনাস 1800। তাহলে থাকবে না কত, থাকবে না হচ্ছে 78,200। আমাদের অঙ্কে সবকিছু যেহেতু ডলারে বলছে তো ডলার করলে এর আগে একটা ডলার সাইন দিয়ে দিবেন। এটা ডলার সাইন কত টাকা, সেটা হচ্ছে 78,200। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। তাহলে আমরা অঙ্কের সব পেয়ে গেলাম। তো এখন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট গুলো লিখতে থাকি। অ্যান্সার অবশ্যই কিন্তু পরীক্ষায় আসলে অ্যান্সার লিখতে হবে, হ্যাঁ। তো এবার আমরা অ্যান্সার গুলো লিখি। অ্যান্সার প্রথমে হচ্ছে রিকোয়ার্ড ওয়ান। আমাদের রিকোয়ার্ড ওয়ানে কোনটা ছিল, লক্ষ্য করেন রিকোয়ার্ড ওয়ানে ছিল টোটাল কস্ট ফাংশন। তাহলে লিখবো আমরা টোটাল কস্ট ফাংশন
ইজ কত? 8x² মাইনাস 1591 প্লাস 1800। ওকে, আমাদের রিকোয়ার্ড টু কি ছিল? রিকোয়ার্ড টু ছিল টোটাল রেভিনিউ ফাংশন। টোটাল রেভিনিউ ফাংশন 9x। রিকোয়ার্ড থ্রি কত ছিল? রিকোয়ার্ড থ্রি ছিল আমাদের প্রফিট ফাংশন। টোটাল রেভিনিউ ফাংশন ইজ এত 9x, আর টোটাল প্রফিট ফাংশন ইজ হচ্ছে মাইনাস 8x² প্লাস 16x মাইনাস 1800, মাইনাস 8x² প্লাস 16x মাইনাস 1800। আর লাস্টে যেটা ছিল রিকোয়ার্ড ফোর, রিকোয়ার্ড ফোরে কিন্তু আমাদের ছিল কোনটা? ম্যাক্সিমাম প্রফিট ইন অন ডে অপারেশন। তাহলে ম্যাক্সিমাম প্রফিট ইন এ ইন অন ডে অপারেশন ইজ কত? ডলার বা এই টাকা অঙ্কে যেহেতু ডলার ছিল, ইজ ডলার 68,200। যেহেতু অঙ্কে ডলার ছিল আমরা শেষে ডলার সাইনটা ইউজ করলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের চারটা রিকোয়ারমেন্ট ছিল, এই চারটা রিকোয়ারমেন্টের অ্যান্সারই কিন্তু আমরা সুন্দর করে এখানে লিখে দিলাম। তো আপনাদের পরীক্ষায়ও কিন্তু সুন্দর করে অ্যান্সারটা শেষে লিখে দিবেন আপনাদের প্রশ্নের। এইটাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। আর এর সাথে সাথে দেখেন আরো কিছু অঙ্ক আছে। 6 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা একবার দেখে নিন, আপনারা এটা খুব একটা বেশি কঠিন কিছু না, এখানে সলিউশন দেওয়া আছে, সলিউশন দেখলে আপনারা বুঝতে পারবেন। আর তারপরে হচ্ছে এটা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা খুব একটা কঠিন না, খুব ইজি অঙ্ক। তো এই হচ্ছে মূল বিষয়। তো চলুন আমরা একটু রিক্যাপ করি শুরু থেকে। এটা হচ্ছে ক্যালকুলাস এবং ইন্টিগ্রেশন চ্যাপ্টার। আমরা জানি যে ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যেটা পাই, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমাদের ওই মূল ফাংশনে ফিরে আসে। তার মানে ইন্টিগ্রেশনে দুইটা প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশন আর এই ক্যালকুলাসের দুইটা প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন করার পরে যখন আমরা ওই জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন করি, তখন আমরা মূল যে জায়গায় ছিলাম সেখানে ফিরে আসি। বোঝা গেল? যেমন মনে করেন আপনি ফাংশন মনে করেন হচ্ছে কোনটা, যেমন মনে করেন আমি সহজে একটা উদাহরণ দিই। ফাংশন মানে হচ্ছে মনে করেন যে ঢাকা, ঠিক আছে? তো মনে করেন আপনি হয়তো বা কি করছেন, ফাংশন মানে করেন এটা একটা প্লেস, এটা হচ্ছে ঢাকা। তো মনে করেন যে আপনি কি করতেছেন, আপনি মনে করেন যে কোথায় কোথায় যাচ্ছেন। ঢাকা থেকে আপনি কোথায় গেলেন? ঢাকা থেকে আপনি হয়তোবা চট্টগ্রাম গেলেন, ঠিক আছে? তো চট্টগ্রাম যে আবার কি করলেন, চট্টগ্রাম থেকে আরেকটু ওখানে গিয়ে তারপরে আবার চট্টগ্রাম থেকে ওইখান থেকে আবার সিলেট গেলেন, ঠিক আছে? সিলেট গিয়ে আবার ওইখান থেকে ঢাকায় ব্যাক করলেন। তো মনে করেন এই প্রক্রিয়াটা হচ্ছে অনেকটা মানে একই রকম, যে ঘুরে আমাদের আবার এই মূল ফাংশন বা ঢাকায় চলে আসে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মূল থিম। তো এখানে কিছু লার্নিং অবজেক্টিভস আছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বিজনেস ডিসিশন। আমরা যখন ব্যবসা করব তখন আসলে কত ইউনিট তৈরি করব, কত ইউনিট বিক্রি করব, কত ইউনিট তৈরি করতে হবে ইত্যাদি যে অ্যাপ্লিকেশন গুলো আছে, প্র্যাকটিক্যাল প্রয়োগ, এইগুলোই হচ্ছে এটার মূল অ্যাপ্লিকেশন।
এটাই লার্নিং অবজেক্টিভস। আর এখানে দেখেন এর সাথে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল 1 নম্বর আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই সাধারণ এক্সাম্পল, ওটা এক্সপ্লেন করার কিছু নেই। এক্সাম্পল 2 নম্বর আমাদের পরীক্ষায় আছে বা সাজেশনে, সেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি। জাস্ট এখানে আমরা ইন্টিগ্রেশন বের করছি, এবং ইন্টিগ্রেশন বের করার পর কি করছি, ওই জিনিসটাকে মানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে গেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিভাবে কি ক্যালকুলেশন আসছে, এবং শেষে অ্যান্সার লিখবেন। 3 নম্বর অঙ্কটা আমাদের এরপরে সলিউশন, বইয়ের ভাষায় বা বুকিশ কথায় সলিউশন দেওয়া আছে, এটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, আর আমি ডিটেলসে করে দিয়েছি শিটে। 3 নম্বর হচ্ছে মার্জিনাল কস্ট, এটা মার্জিনাল কস্টের আর একটা অঙ্ক, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। 4 নম্বর অঙ্ক সেম টাইপ। আমাদের সাজেশনে যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা কিভাবে করা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা এখানে খুব সুন্দর করে আলোচনা করছি। এখানে ডিটেলস করেও দেওয়া আছে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর যদি তারপরেও কোথাও না বোঝেন তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিন, কেমন? তো এইভাবে আপনারা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন, ঠিক আছে? পড়াশোনা একটা লাইফ লং জার্নি, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এটা স্টেপ বাই স্টেপ করার কারণে যেহেতু একটু সময় বেশি লাগছে, আসলে সময় দেখে ভয় পেন না, অঙ্ক খুবই ইজি, সেভাবে প্র্যাকটিস করতে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।